বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি, তাহলে দেখবেন কাজগুলোও যতটা সহজ হয়ে যাবে, আমাদের নিজেদের জন্য সময়ও বাঁচিয়ে নিতে পারবো, এমনকি সংসার খরচ অনেকটাই কমিয়ে নিতে পারবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি আপনাদের কাছে কী কী টিপস শেয়ার করি। আজকের প্রথম টিপসটা হলো, আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা। আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি রান্নাবান্না করার জন্য শুকনো লঙ্কার ব্যবহার করে থাকি, তবে এখন যেহেতু বর্ষা পড়ে গেছে, দেখবেন শুকনো লঙ্কার মধ্যে কিন্তু ফাঙ্গাস ধরে যায়। যতই আমরা ভালোভাবে রাখি না কেন, তখন কি হয়, লঙ্কাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তবে আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, দিয়ে দেবেন লঙ্কার মধ্যে 2 থেকে 3 ফোঁটা সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে, কেন কি সর্ষের তেলের মধ্যে একটা ঝাঁঝালো ভাব থাকে। খুব ভালোভাবে তেলটাকে আমি লঙ্কার মধ্যে মাখিয়ে নেব। এবার এই শুকনো লঙ্কাগুলো আপনারা চাইলে রৌদ্রের মধ্যে দিতে পারেন, আর যদি রৌদ্র না থাকে সেক্ষেত্রে আপনারা রুটি করার পর দেখবেন তাওয়াটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে, সেই গরম তাওয়ার মধ্যে একটু নাড়াচাড়া করে কোনো কৌটো বা জারের মধ্যে রেখে দেবেন। তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু আপনাদের লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরবে না। আর যদি ধরেও থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই ফাঙ্গাস ঠিক হয়ে যাবে। আপনারা আরও বেশ কিছুদিন লঙ্কা ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তীটি। আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি, তবে ব্যবহার করার পর সাবানগুলো দেখবেন এইভাবে করে ছোট টুকরো হয়ে যায়। আর এই টুকরো করা সাবান তখন কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না, হয় ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে এই সাবানের টুকরোগুলো আপনারা কিভাবে আবারও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে এইভাবে করে সাবানটাকে গ্রেট করে নিচ্ছি। আমার যতটা প্রয়োজন আমি কিন্তু এখানে ততটাই সাবানের ব্যবহার করছি। আপনারা চাইলে বেশি পরিমাণেরও কিন্তু সাবান গ্রেট করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন সাবানটা কিন্তু এইভাবে করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। গ্রেট করা সাবানটা আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা পাত্র। আপনারা যে পাত্র কোনো খাবার কাজে ব্যবহার করেন না, সেই ধরনেরই নেওয়ার চেষ্টা করবেন। এবার এই গ্রেট করা সাবানটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মতো নর্মাল জল। এইভাবেই 2 মিনিটের মতো রেখে দেব। আর দেখতেই পাচ্ছেন সাবানটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এই সাবানটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 2টো খাতার পাতা, আপনারা পেপারের টুকরোও নিতে পারেন। এবার এখান থেকে প্রথমে একটা পাতা আমি নিয়ে নেব, আর নিয়েছি এখানে একটা পুরনো ব্রাশ। এই ব্রাশের সাহায্যে আমি কি করব, যে সাবানের মিশ্রণটা তৈরি করেছি সেটাকে নিয়ে এইভাবে করে পাতার মধ্যে লাগিয়ে নেব। পুরো পাতাটার মধ্যেই কিন্তু লাগিয়ে নিতে হবে, তবে একটা সাইড লাগালেই হবে, 2টো সাইড লাগানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। তো পাতাটার মধ্যে লাগিয়ে নেওয়ার পর এই পাতাটাকে আমি শুকানোর জন্য রেখে দেব 5 মিনিটের জন্য। একইভাবে আরও একটা পাতাতেও কিন্তু সাবানের মিশ্রণটা আমি লাগিয়ে নেব। আর বাকি যে মিশ্রণটা রয়েছে সেটা আমি পরে ব্যবহার করব, সেটাকে সাইডে রেখে দিচ্ছি। যে খাতার পাতার মধ্যে আমি সাবানের মিশ্রণটা লাগিয়ে রেখেছিলাম, সেই পাতাগুলো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি এখানে আমি একটা কাঁচির সাহায্যে এই পাতাগুলোকে আমি ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন। তো আমি একদমই এইভাবে ছোট করেছি। তো এটাকে কি কাজে ব্যবহার করবে, যখন কোথাও ট্রেনে বাসে ট্রাভেল করি, তখন দেখবেন অনেকেই হাত ধোয়ার জন্য আমরা পেপার সোপের ব্যবহার করে থাকি, যেগুলো আলাদা করে টাকা খরচ করে আমাদের কিনতে হয়। তো পেপার সোপ না কিনে আপনারা আপনাদের বাড়িতে ছোট সাবানের টুকরো দিয়ে এইভাবে করে কিন্তু বাড়িতেই খুব সহজে পেপার সোপ বানিয়ে নিতে পারেন। আর যখন আপনাদের প্রয়োজন হবে এখান থেকে বের করে নেবেন, তারপর আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। আলাদা করে পেপার সোপ না কিনে এইভাবে যদি আমরা কাজটি করে নিতে পারি, তাহলে দেখবেন আমাদের আলাদা টাকাও কিন্তু খরচা হবে না। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু ফেনা হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা স্ক্রাবার। এই ধরনের স্ক্রাবার কিন্তু আমরা প্রত্যেকেই বাসন মাজার জন্য ব্যবহার করে থাকি, তবে এই ধরনের স্ক্রাবারগুলো যখন নতুন থাকে দেখবেন অনেকটাই কিন্তু ধারালো থাকে। বাসন মাজা ছাড়া এই স্ক্রাবার আমরা নানাভাবে কাজে ব্যবহার করতে পারি। তো তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি ছুরি, পিলার,
কাঁচি, এই ধরনের জিনিস আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি। তবে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই ছুরি, কাঁচি, পিলারের ধার কিন্তু অনেকটাই কমে যায়, যার কারণে বাজার থেকে নতুন আমাদের ছুরি, পিলার, কাঁচি এই ধরনের জিনিসপত্র নিয়ে আসতে হয়। তো আপনারা এই স্ক্রাবারের মধ্যে যদি এইভাবে করে ঘষে নেন, দুটো দিকই কিন্তু এইভাবে ঘষতে হবে, তাহলে দেখবেন ধার অনেকটাই চলে আসবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পেনের ঢাকনা। পেন আমরা প্রত্যেকেই কিন্তু লেখালেখির জন্য ব্যবহার করে থাকি, তবে যে উইজ অ্যান্ড থ্রো পেনগুলো হয়ে থাকে কালি শেষ হলে ঢাকনাগুলো কিন্তু সকলেই ফেলে দিই। তাছাড়াও নর্মাল যে বল পেনগুলো হয়ে থাকে যদি ভেঙে যায় সেক্ষেত্রে আমরা পেনের সাথে ঢাকনাও ফেলে দিই। তো ঢাকনাগুলো ফেলে না দিয়ে কী কাজে ব্যবহার করবেন? আমরা প্রত্যেকেই জামা কাপড় ধুয়ে দিই। অনেক সময় দেখবেন আমাদের যদি একটু বেশি পরিমাণে জামা কাপড় ধুয়ে দেওয়া হয়ে যায়, সেক্ষেত্রে জামা কাপড় মেলার ক্লিপ দেখবেন অনেক সময় আমাদের কাছে এতগুলো থাকে না। তখন জামা কাপড় মেললে আমাদের হাওয়া দিলে দেখবেন সেই জামা কাপড় কিন্তু নিচে পড়ে যায়, নোংরা হয়ে যায়। তো আপনারা কি করবেন? এই যে পেনের ঢাকনাগুলো এইভাবে করে জামা কাপড়ের মধ্যে আটকে দেবেন। এই ঢাকনাগুলোই কিন্তু আমাদের জামা কাপড় মেলার ক্লিপ হিসাবে কাজ করবে। আর যদি ভেবে থাকেন জামা কাপড় এইভাবে ঢাকনার মধ্যে আটকে দিলে পড়ে যাবে, তা কিন্তু পড়ে যাবে না। যতই হাওয়া দিক না কেন, আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কতটা হাওয়া দিচ্ছে, তবু কিন্তু আমাদের জামা কাপড় এখান থেকে পড়ে যাচ্ছে না, ঢাকনার মধ্যে খুব ভালোভাবে কিন্তু আটকে রয়েছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা মুগের ডাল পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। ডাল আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্না করে থাকি, তো যেহেতু মুগের ডাল, যার কারণে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ডালটাকে ভেজে নিয়েছি। ডাল যখন আমরা রান্না করি অনেক সময় দেখবেন প্রেসার কুকারে সিটি বেয়ে জল বেরিয়ে যায় বা ডালটাও অনেক সময় বেরিয়ে যায়। আমাদের প্রেসার কুকারটা তো নোংরা হয়ই, যে রান্নাটাই করি না কেন সেই রান্নাটাও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। বিশেষ করে যখন নতুন রাঁধুনিরা করে থাকে তাদের ক্ষেত্রে তো এই সমস্যাটা হয়েই থাকে। তো আমি এখানে পরিমাণ মতো জল, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটা চামচ পরিষ্কার জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। পরিবর্তে ছোট্ট বাটি বা গ্লাসেরও ব্যবহার করতে পারেন। ভারী কিছু যদি আপনারা প্রেসার কুকারে রান্না করার সময় দিয়ে দেন, সেক্ষেত্রে দেখবেন প্রেসার কুকারে যে রান্নাটাই করেন না কেন, দেখবেন যদি একটু জল বেশিও হয়ে যায়, কোনোভাবেই কিন্তু সিটি দিয়ে সেই জল বা রান্না করা খাবারটি বেরিয়ে যাবে না, ভারী থাকার কারণে রান্নাটাও ঠিকঠাকভাবে হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে সিটিও পড়ে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর ঢাকনাটা খুলেও আপনাদেরকে দেখিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এভাবে কিছুক্ষণ রেখেছিলাম, ঢাকনাটা এখন খুলেও নিয়েছি। আর ডালটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার যে চামচটা আমি দিয়ে রেখেছিলাম সেটাকে এখান থেকে তুলে নেব। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। যদি আপনারা জলের পরিমাণ বুঝতে না পারেন, সেক্ষেত্রে চামচ হোক কি বাটি, যে কোনো ভারী কিছু দিয়ে যদি সেদ্ধ করেন বা রান্নাটা করেন, সেক্ষেত্রে এই সমস্যাটা আর হবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। এখানে নিয়েছি বাচ্চাদের স্কুলের জুতো। এই ধরনের যে কেস জুতোগুলো হয়ে থাকে দেখবেন বেশ কিছুদিন ব্যবহার করার পর অনেকটাই কিন্তু নোংরা হয়ে যায়। আর এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, আমরা কিন্তু এই জুতো ধুতেও পারি না, কেন কি ঠিকঠাকভাবে শোকায় না, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তবে অনেকটাই নোংরা হয়ে গেলে সেই জুতো দেখতেও ভালো লাগে না, তাছাড়াও বাচ্চারা দেখবেন পরতেও ইচ্ছা করে না। না ধুয়ে কিভাবে পরিষ্কার করবেন? আমি এখানে নিয়েছি একটা পুরনো ব্রাশ, আর নিয়ে নিয়েছি এখানে কোলগেট। সামান্য পরিমাণের কোলগেট আমি ব্রাশের মধ্যে লাগিয়ে দিয়েছি। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন। 2 থেকে 3 ফোঁটা জল আমি এই কোলগেটের মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি। তারপর এই যে জুতোটাকে আমি এইভাবে করে কোলগেট দিয়ে ঘষে নেব। কাজটি কিভাবে করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। পুরো জুতোটাই যদি আমরা এইভাবে ঘষে নিই, সেক্ষেত্রে দেখবেন যে নোংরাটা থাকে জুতোর মধ্যে সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। প্রত্যেক দিন যে আপনাদের এইভাবেই জুতো পরিষ্কার করতে হবে তা কিন্তু নয়। যখন আপনাদের প্রয়োজন হবে বা এমার্জেন্সির সময় জুতো ধুতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন পুরো জুতোটাই কিন্তু আমি এইভাবে করে ব্রাশের সাহায্যে কোলগেট দিয়ে ঘষে নিয়েছি।
এবার এখানে একটা কাপড় আমি হালকা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, জুতোটাকে ওপর থেকে হালকা করে এভাবে পুছে নিচ্ছি। আমি একটা জুতো এভাবে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি, আর জুতো কিন্তু আপনারা এইভাবে করে পরিষ্কার করে নেবেন। আমি এই জুতোটা পরিষ্কার করিনি, তার কারণ আপনাদের দেখানোর জন্য। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যে জুতোটা পরিষ্কার করেছি সেটা কতটা পরিষ্কার হয়ে গেছে, আর যেটা পরিষ্কার করিনি সেটা কিন্তু এখনও অনেকটাই নোংরা রয়েছে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। আপনাদের যখন প্রয়োজন হবে ধুতে পারছেন না জুতোটা, সেক্ষেত্রে কিন্তু এইভাবে জুতোটা পরিষ্কার করা যেতে পারে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি খেয়ে থাকি, তবে যখন আমরা কিচেন স্ল্যাবের মধ্যে চা এভাবে ছাঁকতে যাই, কাজগুলো তাড়াতাড়ি করার জন্য দেখবেন তাড়াহুড়োর কারণে চা এইভাবে পড়ে যায়। এতে করে আমাদের তাড়াহুড়ো করার কোনোই মানে হয় না, কেন কি আরও কাজ বেড়ে যায়। তখন আমাদের আবারও কিচেন স্ল্যাবটাকে ভালোভাবে পোছাপুছি করতে লাগে। তো আপনারা যখনই চা ছাঁকবেন, আপনাদের যে কিচেন তাওয়ালটা থাকে সেটাকে এইভাবে বিছিয়ে দেবেন। তারপর যদি চাটা আপনারা ছেঁকে নেন, সেক্ষেত্রে তাড়াহুড়োর কারণে যদি চা পড়েও যায়, দেখবেন কিচেন স্ল্যাবের মধ্যে কিন্তু আর পড়বে না, পোছাপুছিও করতে হবে না। যেটুকু চা পড়বে কিচেন তাওয়ালের মধ্যেই পড়বে। আর কিচেন তাওয়াল তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, তো পরে আপনারা কিচেন তাওয়ালটা নর্মাল যেমন ধুয়ে দেন সেক্ষেত্রে ধুয়ে দেবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। একটা পাত্র, আপনারা এমন একটা পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, আর নিয়ে নিয়েছি এখানে আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর নিয়েছি এখানে আমি কর্পূর। বাজারের যে লুজ কর্পূর পাওয়া যায় সেই কর্পূরে আমি নিয়েছি। হাত দিয়ে যতটা সম্ভব এইভাবে করে গুঁড়ো করে দিচ্ছি। এবার নিয়ে নেব একটা চামচ, চামচের সাহায্যে এই তিনটে উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে। হলুদ, কর্পূর আর লবণ একসাথে মেশানোর কারণে একটা স্ট্রং সলিউশন হয়ে যায়। আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ওয়াশ বেসিনের ব্যবহার করে থাকি। অনেক সময় ওয়াশ বেসিনে যদি আমরা হাত ধুয়ে থাকি, হাতের মধ্যে খাবারের টুকরো কখনো কখনো থেকে যায়। সেই খাবারের টুকরো যদি ওয়াশ বেসিনের ছিদ্র দিয়ে চলে যায় আর সেটা যদি পাইপের মধ্যে আটকে যায়, সেই খাবারের টুকরো খাওয়ার জন্য দেখবেন ছোট ছোট তেলাপোকা, পোকামাকড়, আরশোলা কিন্তু পাইপের মধ্যে চলে আসে। অনেক সময় বাসা বেঁধে দেয়, নানা রকমের রোগ জীবাণু ছড়ায়। তাছাড়াও রাত্রেবেলা দেখবেন এই ছিদ্র দিয়ে কিন্তু তেলাপোকা, আরশোলা অনেক সময় দেখা যায় উঠে আসে, পুরো ওয়াশ বেসিনটাকে নোংরা করে দেয়। পরের দিন আমাদের কিন্তু ওয়াশ বেসিনটা ভালোভাবে পরিষ্কার করতে হয়। এরকম যদি হতে থাকে সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়ে যায়। তো আপনারা এইভাবে একটা সলিউশন বানিয়ে নেবেন। এই তিনটে মিশ্রণ একসাথে মিশে যাওয়ার কারণে পুরো গন্ধের তৈরি হয়, এমনকি স্ট্রং সলিউশন হয়ে যায়। এইভাবে করে রাত্রেবেলা আপনারা কি করবেন, সলিউশনটা দিয়ে রেখে দেবেন। তবে রোজ রোজ যে দিতে হবে তা কিন্তু নয়। আপনারা যদি সপ্তাহে 2 দিন দেন সেক্ষেত্রে দেখবেন খুব ভালো ফল পাবেন। আর আরশোলা বা তেলাপোকারা কিন্তু পরবর্তী সময় আর আসবে না। রাত্রেবেলা এইভাবে একটা ভারী কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। যদি ওরা ওপরের দিকে আসারও চেষ্টা করে, দেখবেন এর গন্ধের কারণে কিন্তু পাইপের ছিদ্র দিয়ে আবারও বাইরের দিকে চলে যাবে। পরের দিন আপনারা সকালবেলা পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।